আশার হাসপাতাল থেকে বাড়ি ফিরে সে রাতেই রাশেদের বাড়িতে গিয়ে হাজির হয়। রাত 10:30টার দিকে রাশেদ বাড়ি ফিরছিল। আজ একটু তাড়াতাড়ি ফিরছে বাড়িতে। আগামীকাল সকালেই তাদের মালের নতুন একটা চালান আসবে ইন্ডিয়া থেকে। বেনাপোল বর্ডারে রাশেদদের নিজস্ব লোক আছে। ধানমন্ডি এরিয়ার সবচেয়ে বড় সাপ্লায়ার রাশেদ নিজেই। তবে এই চালানটা একা রাশেদের না, রাশেদের সাথে আছে তার আরেক পার্টনার মাসুদ। মাসুদ ঢাকা 3 আসনের এমপি শালা। গুনগুন করে গান গাইতে গাইতে রাশেদ বাড়ি ফিরছিল। বাসার উল্টো দিকে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কার কি হয়েছে নাকি একদলা থুতু ফেলে রাশেদ। মরুক যার ইচ্ছে, তাতে তার কি। দুনিয়ায় আসছে সবাই মরার জন্য। 2 দিন আগে মরলে তো ক্ষতি নেই। একটা গান আছে না, আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। গেইটে দেখে দারোয়ান নেই, মনে মনে ভাবে এই হারামজাদা কোথায় বসে আছে কে জানে। শুধু কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। সিঁড়ি বেয়ে 3 তলায় উঠতেই দেখতে পায় সিঁড়ির লাইট বন্ধ করা। মনে মনে বিরক্ত হয় রাশেদ। শালা দারোয়ান রেখে ইচ্ছে মতো থাপড়াতে ইচ্ছে করে। রাশেদের ভাবনার মধ্যে ধপ করে একটা ম্যাচের কাঠি জ্বলে ওঠে। এক মুহূর্তের আলোয় রাশেদ যাকে আবছা দেখতে পায় চমকে ওঠে সাথে সাথে। রাশেদের বুক ঢিপ ঢিপ করে। কাকে দেখছে সে? পকেট হাতড়ে মোবাইল বের করে আনে। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করতে রাশেদ আবারও চমকে ওঠে। অন্ধকারে সিঁড়িতে যে বসে আছে সেই মানুষটাকে রাশেদ এখনো প্রত্যাশা করেনি। আশার উঠে দাঁড়ায়। রাশেদের গলা শুকিয়ে আসে। প্রচন্ড পিপাসায় গলা শুকিয়ে যেন মরুভূমি। কি আশ্চর্য! এমন লাগছে কেন? আশারের ডান হাতে এখনো প্লাস্টার করা। এক মুহূর্তের জন্য রাশেদের মনে হয় আশা নিজেই বাঘের গুহায় পা দিয়েছে। যেখানে তার ডান হাত ভাঙা, সেখানে সে রাশেদের সাথে কিভাবে লড়াই করবে। রাশেদ ভুলে গেল বলিষ্ঠ দেহি আশারের সাথে দলবল ছাড়া লাগতে যাওয়া রাশেদের জন্য নিরাপদ নয়। সেখানেই রাশেদ ভুলটা করলো, তেড়ে গেল আশারের দিকে। আশার বাম হাতে কষে একটা থাপ্পড় মারল। রাশেদের হাতের ফোন উপর হয়ে ফ্লোরে পড়ে গেল। ঝটকা খেয়ে রাশেদ আশারের দিকে তাকায়। এটা কি হাত নাকি হাতুড়ি? রাশেদ দ্বিধায় পড়ে যায়। ভাবনার মধ্যে আশার লাথি মারে রাশেদের পেট বরাবর। ব্যথায় কোকিয়ে উঠে রাশেদ। ধপ করে ফ্লোরে পড়ে যায়। আশার নিজের ভাঙা হাতের দিকে এক নজর তাকিয়ে বলল, সাহস থাকলে লাগ আমার সাথে। কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ না করে সামনাসামনি লাগতে আয়। তোর কোন বাপ আছে কল কর। রাশেদ পেট চেপে ধরে শুয়ে আছে। আশার আরেকটা লাথি মেরে রাশেদকে সিঁড়ি দিয়ে কয়েক সিঁড়ি গড়িয়ে নিচে ফেলে। পেটের ওপর পা দিয়ে চাপ দিয়ে বলল, তুই কি ভাবছিস আশার থাকতে ড্রাগ বিজনেস হবে এই এরিয়ায়? ভাবছোস আমি হাসপাতালে আহত, এই সুযোগে নতুন মাল আনবি? রাশেদ কথা বলার অবস্থায় নেই। পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে তার। আশার পায়ে আরো প্রেসার দেয়। রাশেদের মনে হয় বন্ধ হয়ে আসছে দম। আশা শান্ত হয়ে জিজ্ঞেস করে, মাল কোথায় আসবে? রাশেদ জবাব দেয় না। পেট থেকে পা গলায় নিয়ে আসে আশার। আবারও বলে, আর একবার জিজ্ঞেস করব, বল। রাশেদ অস্পষ্ট স্বরে উত্তর দেয়, সকাল 9টায় জিগাতলায় আসবে। ট্রাকের নাম্বার কত? রাশেদ জবাব দেয় না। গলার ওপর চাপ আরেকটু বাড়ে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাশেদ বড় করে হা করে চোখ বড় বড় করে তাকায়। 2 চোখ ভিজে উঠেছে রাশেদের। আশার চাপ কমায়। আবারও জিজ্ঞেস করে। রাশেদ বুঝতে পারে আজকে তার রক্ষা নেই। জীবন বাঁচানো ফরজ। ট্রাকের লাইসেন্স নাম্বার বলে দেয় রাশেদ। আশার কোষে একটা লাথি মারে আবারও। গড়িয়ে গড়িয়ে রাশেদ 2 তলায় পড়ে। আশার ড্রাইভারকে কল করে অ্যাম্বুলেন্স নিয়ে আশারের বন্ধুরা আগে থেকেই তৈরি ছিল। কল পাওয়া মাত্রই 4 জন ছুটে এসে রাশেদকে নিয়ে যায়। আশার বের হয়ে থানায় কল করে। ওসি জাকির হোসেন এই ফোন কলটার অপেক্ষায় ছিলেন। রিং হতে রিসিভ করে বললেন, মিশন সাকসেসফুল। জি স্যার, লাইসেন্স নাম্বার টেক্সট করে দিচ্ছি।
বেনাপোল বর্ডার থেকে ধরতে হবে। আর ওর কি অবস্থা, বেঁচে আছে? স্যারের কি আমাকে এতটা নির্দয় বলে মনে হয়? খুন খারাপি কি আমার পক্ষে করা সম্ভব? জাকির হোসেন হেসে বললেন, তা অবশ্য ভুল বলনি, কিন্তু সমস্যা হচ্ছে তুমি যা হাল করো ওদের, এরপর ওরা নিজেরাই মৃত্যু কামনা করে। এবারও তেমন কিছু করিনি স্যার। ওয়েল ডান, মার্ডার না হলেই হলো, বাকিটা আমি সামলে নিব। রাশেদের ড্রাগ ভর্তি ট্রাক সেদিন পুলিশের হাতে ধরা পড়ে। রাশেদের শারীরিক কন্ডিশন দ্রুত অবনতি হয়। সেরিব্রাল হ্যামারেজের কবলে পড়ে পক্ষাঘাতের দিকে চলে যায়। ডান হাত, ডান পাশ অবশ হয়ে যায়। পিয়াসা রুমে বসে পড়ছিল। ঢাবি গহ ইউনিটের জন্য আবেদন করেছে। পড়ার মধ্যখানে শুনতে পেল বাবার গলার স্বর। পিয়াসা চমকে ওঠে, বাবা এসেছে। এক ছুটে পিয়াসা বের হলো। বাহিরে গিয়ে দেখে বাবা মা দুজনেই এসেছে। পিয়াসার বুকের ভেতর আনন্দের ঝড়। মরুর বুকে পানির সন্ধান মানুষকে যেমন আনন্দ দেয়, বৃষ্টির ফোঁটা চাতককে যে স্বস্তি দেয়, মা বাবাকে দেখে পিয়াসার তেমন অনুভূতি হলো। মরুভূমির মতো শুকনো অন্তর ভালোবাসায় সিক্ত হলো। বুকের ভেতর আনন্দের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পিয়াসার মনে হলো সে যেন উড়ে যাচ্ছে। আনোয়ার চৌধুরী মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কে জানে কেন হুট করে তার দুই চোখ ভিজে উঠল। বাবার চোখের পানি দেখে মেয়েও কেঁদে ওঠে। শারমিন বলল, তুমি কি একা মেয়েকে জড়িয়ে ধরে রাখবে, নাকি আমাকে একটু সুযোগ দিবে? আনোয়ার চৌধুরী সলজ্জ হেসে বলল, সরি ডিয়ার, কিন্তু মেয়ে নিয়ে কম্প্রোমাইজ নেই। আমার অন্তর না জোড়ানো পর্যন্ত আমি আমার বাবাকে বুকে ধরে রাখব। বাবা মা যে মহুয়া বেগমকে দেখতে এসেছেন তা পিয়াসা বুঝতে পেরেছে। শারমিন বলল, চল আমাদের সাথে, হাসপাতালে যাব চাচি আম্মাকে দেখতে। তোমরা হাসপাতালে যাওনি? নো, আগে আমি আমার বাবাকে দেখতে এসেছি, তারপর হাসপাতালে। আগে আমার সন্তান। পিয়াসা বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, মানুষ সবসময় মেয়েকে মা বলে ডাকে, তুমি সবসময় আমাকে বাবা বলে ডাকো কেন? মানুষ মেয়েকে মা বলে, ছেলেকে বাবা বলে ডাকে। আমার কাছে আমার ছেলেও তুই, মেয়েও তুই মা, তাই তোকে আমি বাবা বলে ডাকি। পিয়াসা বাবার কপালে চুমু খায়। শারমিন বলল, তৈরি হয়ে নে। পিয়াসার কেমন অস্বস্তি হলো। ওখানে আসার আছে, পিয়াসা ওখানে যেতে চাচ্ছে না। তাছাড়া মহুয়া বেগমের সাথেও সম্পর্ক এতটাও মধুর না যে ও হাসপাতালে যাবে। বাবাকে বলল, আমার পড়া আছে তো বাবা, তোমরা যাও, আমি গিয়ে কি করব? আনোয়ার চৌধুরী মেয়ের চিবুকে হাত দিয়ে বলল, এভাবে বলে না মা, উনি মুরব্বী মানুষ। শারমিন নিজেও চায় না মেয়ে যাক, তাই বলল, থাক না, যেতে চাইছে না যখনও পড়ুক। আনোয়ার চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার থেকে এমন অবুঝের মতো কথা আমি আশা করি না শারমিন। তাছাড়া সামাজিকতা বলেও একটা কথা আছে, রোগী দেখতে যাওয়া সুন্নত, জানো না? শারমিন মনে মনে ভাবলো, এই সুন্নত পালনের চক্করে যে আমার মেয়ের মনে কষ্ট যাবে তা তুমি জানো না, আমিও তোমাকে তা জানাতে পারবো না। নিজের বুদ্ধিতে মহুয়া বেগম নিজেই মুগ্ধ হন। এত চমৎকার বুদ্ধি তার মাথা ছাড়া দ্বিতীয় কারো মাথা থেকে কখনোই বের হতো না। ধরি মাছ নাচি পানির মতো একটা জবরদস্ত প্ল্যান করলেন মহুয়া বেগম। আর এই প্ল্যানের টোপ হচ্ছে রজনী। মহুয়া বেগম মিটিমিটি হাসেন। তার মাথায় এত বুদ্ধি কেন এখনো? উফ, নার্স বলল, কি ব্যাপার দাদি, এত খুশি কেন আপনি? মহুয়া বেগম ব্রুকুসকে তাকিয়ে বলল, তুমি আমাকে দাদি বললে কেন? তুমি জানো আমি কে? তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে পারিবারিক? আমাকে ম্যাডাম বলবে। নার্স থতমত খায় মহুয়া বেগমের কথা শুনে। এই বয়সে একজন মহিলার থেকে এমন ব্যবহার আশা করেনি সে। এত রুড ব্যবহার। মহুয়া বেগম গম্ভীর হয়ে বললেন, আমার দুই ছেলে আর দুই ছেলের বউকে ডেকে দাও। ম্যাডাম, এখন তো ভিজিটিং আওয়ার না। মহুয়া বেগম বিরক্ত হয়। গত রাতে পিয়াসা এসেছিল ওর মা বাবার সাথে। কেমন না কুচো স্বভাবের মনে হচ্ছিল তাকে তখন।
যেন মহুয়া বেগমকে দেখতে আসা তার জীবনের একটা লস প্রজেক্ট। মহুয়া বেগমকে এই মেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। মহুয়া বেগম কারো অবহেলা মেনে নেওয়ার মানুষ না। সারা জীবন মানুষ তাকে নম নম করে এসেছে। সবসময় সবার ওপর তিনি ছড়ি ঘুরিয়েছেন। সেখানে এই 2 আঙুলে মেয়ে অঙ্গভঙ্গি তাকে বলে দেয় সে মহুয়া বেগমকে গোনায়ও ধরে না। ভিজিটিং আওয়ারে মহুয়া বেগম 2 ছেলে আর রজনীর সাথে কথা বলতে ডাকলেন। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম দুজনই সারা রাত জেগেছিল। মায়ের জন্য 2 ভাই চিন্তিত। ছেলেরা আসার আগে মহুয়া বেগম জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলেন। তারপর সরাসরি বললেন, তোমাদের কাছে আমি একটা আবদার করতে চাই। আমি জানি না আমার হায়াত আছে কিনা বা আর কতদিন বাঁচবো, কিন্তু মনে কষ্ট নিয়ে মরতে চাই না। সিরাজুল ইসলাম মায়ের হাত ধরে কেঁদে ফেলেন। এই দুনিয়ায় মা শব্দটা আল্লাহ এত মায়া দিয়েছেন কেন? সবার কাছে তার মা সেরা, অন্যের কাছে যতটা খারাপই হোক না কেন। কোনো সন্তানের চোখে মা খারাপ হয় না। মা, তোমার কিছু হবে না, দরকার পড়লে তোমার চিকিৎসা বাহিরের দেশে নিয়ে করাবো আমরা। সবসময় মানুষ চিকিৎসার অভাবে মরে না বাবা, মনের কষ্ট মরে। রজনী অধৈর্য হয়ে উঠছে। বাড়িতে শারমিন আর আনোয়ার আছে। রজনী সকালেই যেতে চেয়েছে, কিন্তু যেতে পারল না। নার্স জানালো তার শাশুড়ি বলেছে তিনি যেন হাসপাতালে থাকেন। মহুয়া বেগমের কথার পিঠে কথা খেলা রজনীর বিরক্ত লাগছে। রজনী শান্ত সুরে বলল, আম্মা, কি বলবেন বলেন। অসুস্থ হতে না হতে তোমার বিরক্তি চলে আসলো আমার উপর, নাকি মনে মনে চাও আমি যাতে তাড়াতাড়ি মরি? তাইলে তো তুমি শান্তি। সিরাজুল ইসলাম বিরক্ত হয়ে স্ত্রীর দিকে তাকান। তার অসুস্থ মায়ের সাথে এমন করে কথা বলায় কিছুটা ক্ষিপ্ত হন তিনি। রজনী স্বামীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে মুহূর্তেই সেই চোখে ক্রোধ জন্ম নিয়েছে। রজনীর হাসি পায়। এই পুরুষ মানুষগুলো এমন কেন? এক মুহূর্তে এরা পাল্টে খায়। মহুয়া বেগম কিছুক্ষণ নাকি সুরে কাঁদলেন স্বামীর কথা মনে করে। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি অসহায়, তার আল্লাহ ছাড়া কেউ নেই আর। সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম 2 ভাই মায়ের হাত ধরে কাঁদতে বসে। মিরাজুল ইসলাম বলল, মা, তুমি কেন এসব বলছো? আমাদের 2 ভাইয়ের কাছে যে পুরো দুনিয়া একদিকে আর তুমি অন্যদিকে, এটা সবচেয়ে বেশি তো তোমার জানার কথা। মহুয়া বেগম মনে মনে খুশি হন। রজনী চুপ করে হাসপাতালে জানালা দিয়ে বাহিরে তাকায়। এখন কয়টা বাজে কে জানে, 10টা নাকি 11টা। বাহিরে ভীষণ রোদ। রজনীর মনে পড়ে স্কুল জীবনের কথা। এমন রোদের মধ্যে তো স্কুলে বান্ধবীরা সবাই মিলে কাঁচা আম ফাটিয়ে খেতেন। কেউ আম আনতো, কেউ লবণ মরিচ। স্কুলের দেয়ালের সাথে আম আছাড় মেরে ফাটিয়ে খাওয়া হতো লবণ মরিচ দিয়ে। হঠাৎ করে এই কথা মনে পড়লো কেন রজনীর? বুঝতে পারে না সে। মহুয়া বেগম কি বলছেন কিছুই বোঝেননি নিজের ভাবনার মধ্যে থাকায়। তাই আবারও বললেন, কি বললেন আম্মা? মহুয়া বেগম স্পষ্ট করে বলল, আমি আষাঢ়ের বিয়ে দেখতে চাই। 2 দিনের মধ্যে কাজী ডেকে আমার নাতের বিয়ে দিতে চাই। রজনী চমকে ওঠে। শেষ পর্যন্ত তার ছেলেকে উনি বলির পাঠা বানাতে চাচ্ছেন কেন? রজনী সিরাজুল ইসলামের দিকে তাকায় প্রতিবাদের আশায়, কিন্তু সিরাজুল ইসলাম মাতৃভক্তিতে অন্ধ হয়ে গেছেন। অসুস্থ মায়ের কথার উপরে কথা বলার মতো সাহস তার নেই। উল্টো রজনীকে অবাক করে দিয়ে সিরাজুল ইসলাম বলল, মা, 2 দিনের মধ্যে পাত্রী পাবো কোথায়? পাত্রী আমার পছন্দ করা আছে, বাড়িতেই আছে। কথাটা বলে মহুয়া বেগম রজনীর দিকে তাকায়। রজনীর চোখে আগুন জ্বলে ওঠে মুহূর্তে। কি বলছেন উনি? কার কথা বলছেন? মিরাজুল ইসলাম বললেন, কার কথা বলছো মা? মীরা, আমাদের মীরার সাথে আষাঢ়ের বিয়ে দিতে চাই আমি। 2 দিনের ভিতরে মেয়ে খুঁজে পাওয়া যাবে না, এটা সত্যি কথা। কিন্তু মীরা ও মেয়ে হিসেবে খারাপ না। বাড়ির মেয়ে বাড়িতে থাকলো, অচেনা জায়গা থেকে বউ করে আনবো? ভালো খারাপের গ্যারান্টি কি? তার চাইতে ভালো নিজেদের হাতের উপর বড় হওয়া মেয়ের সাথে বিয়ে হোক। সিরাজুল ইসলাম ভীত চোখে স্ত্রীর দিকে তাকালেন। রজনী 2 চোখ ইটের ভাটার ন্যায় জলজল করছে। সিরাজুল ইসলামের মনে হলো তিনি অনেক বড় মাইনকা চিপায় ফেসে গেছেন। মায়ের কথার বাহিরে তিনি যেতে পারবেন না তা তিনি জানেন, বিশেষ করে মায়ের শরীরের এই কন্ডিশন যখন।
কিন্তু রজনী চাওয়া তো ভুল না। রজনী কখনোই এটা চাইবে না। আর তা যে লজিক্যাল তা তিনি জানেন। রজনী একবারও স্বামীর দিকে তাকালেন না। গট গট করে রুম থেকে বের হয়ে গেলেন। সিরাজুল ইসলাম চোখ বন্ধ করে বসে রইলেন। তার মন চলে গেছে কক্সবাজারের দিনগুলোতে। কি অদ্ভুত, কিছুদিন আগেই তো তিনি রজনীকে কথা দিয়েছেন রজনীকে আর কোনো কষ্ট পেতে দিবেন না, অথচ সেখান থেকে ফিরেই তিনি কথার খেলাপ করতে চলেছেন। পুরুষ মানুষের অন্তর্দ্বন্দ্ব কেউ কখনো বুঝবে না। মা ও বউয়ের মধ্যকার টানাপোড়েনে পুরুষ জাতির প্রাণ ওষ্ঠাগত। রজনী যখন বাড়িতে ফিরে তখন পিয়াসা আনোয়ার চৌধুরীর কাঁধে মাথা রেখে কাঁদছে, ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো করে কাঁদছে। আনোয়ার চৌধুরী রজনীকে দেখে হেসে বলল, দেখো অবস্থা, আমার মেয়েটা এখনো অনেক ছোট রয়ে গেছে বুঝলে, আমরা চলে যাচ্ছি বলে কেমন কাঁদছে। রজনী মনের ক্ষত লুকিয়ে হাসি মুখে বলল, আজকে আমি তোমাদের কিছুতেই ছাড়ছি না, প্লিজ আজকে অন্তত না করো না। শারমিনের অস্বস্তি হচ্ছে খুব, কিছুতেই মন টানছে না। তবুও গত রাত থেকেছে সে। শারমিন কিছু বলার আগে রজনীর দিকে তাকালো। রজনীকে ভীষণ বিধ্বস্ত লাগছে। রজনীর কি কিছু হয়েছে? রজনী কিছু বলার আগে সিঁড়ি নাচতে নাচতে নিচে নেমে এলো। চিৎকার করে মীরাকে ডেকে বলল, কই রে মীরা, খুশির খবর শুনে যা, তাড়াতাড়ি আয়। মীরা মিনি ছুটে এলো। শিরিন মীরাকে জড়িয়ে ধরে বলল, তোর বড় মামা কল করেছে, মীরার সাথে আষাঢ়ের বিয়ের কথা বলেছে বড় ভাই। রজনী আর সহ্য করতে পারল না। এগিয়ে গিয়ে শিরিনের গালে একটা থাপ্পড় বসায়। চিবিয়ে চিবিয়ে বলে, আমি বেঁচে থাকতে কখনোই তোমার এই স্বপ্ন পূর্ণ হবে না। শিরিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ছাদের এক পাশে পুরোটা কবুতরের বাসা। পিয়াসা একদিন গুনে দেখেছে প্রায় 46 জোড়া কবুতর আছে এখানে। বিভিন্ন প্রজাতির কবুতর, কিছু আছে উঠতে পারে না মোটেও, ভীষণ কিউট, আদরে লাগে। থপথপ করে যখন হেঁটে বেড়ায় দেখতে ভীষণ ভালো লাগে। এইবার এই ছাদটা পিয়াসার ভালো লাগলেও পিয়াসা খুব একটা আসে না। ভর্তি পরীক্ষা নামক যুদ্ধের ভয়ে পিয়াসা বই রেখে অন্য কোথাও নজর দেওয়ার সুযোগ পাচ্ছে না। তবু আজকে এসেছে ছাদে। আজকে পিয়াসার মন ভীষণ ভালো। একটু আগে পিঙ্কি বলেছে 2 দিন পর নাকি বন্য আর মীরার বিয়ে। পিয়াসা ভেবে দেখলো দুজনই একেবারে মানানসই হবে। দুজনের কেউই পিয়াসার পছন্দের না, তাই তাদের জুটি হলে ভালোই হবে। দুপুরে ছাদে শীতের আদরে কোমল রোদে বসে পিয়াসার শরীরে কেমন অলসতা এসে ভর করলো। পিয়াসার গ্রামের কথা মনে পড়ে। এমন দিনে চারিদিক ছেয়ে যেত শিমুল পলাশ ফুলে। শিমুল ফুলের কলিকে লিপস্টিক বলতো ছোটবেলায়। কত ছোটবেলার কথা ভাবতে পিয়াসার বুক ভেতর কেমন হু হু করে কেঁপে ওঠে, যেন বুক ভেঙে যাচ্ছে কোনো এক অজানা যন্ত্রণায়। চোখের সামনে একটা মুখ ভীষণ স্পষ্ট হয়ে ভেসে ওঠে। মুখ তাকে ডাকতে চায় না, কিন্তু হৃদয় ফেটে পড়ে যেন একটা বার তাকে ডাকতে। পিয়াসা নিজের মুখ নিজেই চেপে ধরে। কিছুতেই সে তাকে ডাকবে না। তার মা আছে, অন্য কেউ তার মা, কিছুতেই ডাকবে না পিয়াসা। মনের সাথে যুদ্ধ করতে করতে পিয়াসা ছাদের মেঝেতে লুটিয়ে পড়ল। কোন এক অজানা বাতাস যেন সঙ্গে করে মায়ের গায়ের গন্ধ বয়ে নিয়ে আসে। পিয়াসা কান্না করতে চায়, 2 চোখ যেন পাথরে মূর্তি, সেখানে এক ফোঁটা জল আসে না। পিয়াসার দম বন্ধ হয়ে আসে, ভীষণ যন্ত্রণায় তড়পাতে থাকে। একটু যদি কান্না আসতো তাহলে বুকের ক্ষত কমে যেত। একটু যদি চিৎকার করে কাউকে বলতে পারত তাহলে এই দম বন্ধ করা যন্ত্রণা থেকে পিয়াসা মুক্তি পেত। আষাঢ়ের ঘুম ভাঙে একেবারে দুপুরে। সচরাচর এত লেটে আসার ঘুম থেকে ওঠে না, কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠেই মনে হলো কবুতরকে খাবার দেওয়া হয়নি। ঝুনি খালা কবুতর ছেড়ে দিয়েছে হয়তো, কিন্তু খাবার দিতে পারবে না ঠিক মতো। আগে ওদের খাইয়ে তারপর হাসপাতালে যাবে।
দাদের খোঁজ নিয়ে তারপর আবার রাশেদের খবর নিতে যাবে। ছাদে আসতেই এক মুহূর্তের জন্য আশারের মনে হলো যেন ওর হার্টবিট বন্ধ হয়ে গেছে। পিয়াসা কেমন করছে? পিয়াসার ওপর জমে থাকা মনের সব অভিমান, অভিযোগ, রাগ ভুলে গিয়ে আশা তীরের গতিতে ছুটে গেল পিয়াসার কাছে। ঝড়ে আহত ডানা ভাঙা পাখির ছানার মতো পিয়াসা কেমন যেন পাখা ঝাপটাচ্ছে। এক বুক জড়তা নিয়ে আশার পিয়াসার হাত ধরে। পিয়াসা এক নজর তাকায় আশারের দিকে। কোমল গলায় ডেকে আশা জিজ্ঞেস করলো, কি হয়েছে পিয়াসা? এমন ছটফট করছো কেন? আশার ভাই, আমি কাঁদতে পারছি না। আমি একটু চিৎকার করে কাঁদতে চাই আশার ভাই। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কত বছর ধরে কাঁদতে পারি না। একটা নিকৃষ্ট মানুষের কথা মনে পড়লেই আমার বুকের ভেতর শক্ত পাথর হয়ে যায় সবটা জুড়ে। আমি একটু কাঁদতে চাই তার জন্য। মেয়েরা নাকি চাইলেই কাঁদতে পারে, যে কোনো অজুহাতে। আমি কেন পারছি না? আশারের কেমন বুকের পাঁজর ভেঙে যাওয়া যন্ত্রণা হতে লাগলো। মাথার ভেতর এক বোথা যন্ত্রণা হচ্ছে। এই ভীষণ অভিমানী মেয়েটা কি নিদারুণ অভিনেত্রী। বুকের ভেতর কতটা যন্ত্রণার পাহাড় বয়ে বেড়াচ্ছে কঠোর হয়ে। তাকে দেখে বোঝার সাধ্য নেই কারো তার বুক ভর্তি যন্ত্রণার কথা। গোপনে পুড়ে ছাই হচ্ছে, তবুও কাউকে জানায়নি। পিয়াসার সারা শরীর কাঁপছে ভীষণ। আশার বুকের সাথে টেনে নিয়ে বলল, এমন অস্থির হইও না পিয়াসা, একটু নর্মাল হও। অতীত কখনো বদলানো যায় না, তবে চাইলে অতীতের মুখোমুখি হওয়া যায়। যে অতীতকে ভয় পাচ্ছ সে অতীতের সামনে দাঁড়াও, দেখবে বুকের জমা আঘাত আস্তে আস্তে কমে যাবে। পিয়াসা ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। আশারের টি শার্টের গলা খামছে ধরে কাতর স্বরে বলল, আমার দম বন্ধ হয়ে আসছে আশার ভাই। হাত পা ঝিমঝিম করছে, সারা শরীর যেন নিঃশেষ হয়ে আসছে। আশার বুঝতে পারলো প্যানিক অ্যাটাক করছে ওর। পিয়াসার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য আশার বলল, তোমাকে একটা মজার জিনিস দেখাই পিয়াসা। আমার এত কবুতরের মধ্যে একটা স্পেশাল কবুতর আছে, আমার কুইন পিজন। দেখো তো ভালো করে, খুঁজে পাও কিনা। পিয়াসা এক মুহূর্তের জন্য তাকালো। ছাদ ভর্তি কবুতর। এত কবুতরের মধ্যে স্পেশাল কবুতর কোনটা? এদিক ওদিক তাকিয়ে পিয়াসা খুঁজে পেল না। দ্বিধান্বিত হয়ে বলল, কোথায়? পেলাম না তো। নেই এখানে। আশার মুচকি এসে বলল, আমি তো দেখছি ঠিকই আছে, আমার চোখের সামনেই আছে আমার কৈতর। পিয়াসা আবারও চারদিকে তাকায়। একটু আগে শরীর খারাপ অনেকটা কেটে গেছে, এখনো আশারের বলা কুইন পিজন খুঁজে পাচ্ছে না। হুট করে পিয়াসার মনে হলো আশার যেন ডাবল মিনিংফুল কথা বলছে। একটু আগের অসহায়ত্ব, দুর্বলতা মুছে গিয়ে চেহারায় ফুটে উঠল কঠোরতা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায়? দেখান আমাকে, এক্ষুনি দেখাবেন, রাইট নাও। আশার মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ফর্সা মুখখানা রাগে লাল টমেটোর রং ধারণ করেছে। বড় বড় চোখে তাকিয়ে থাকা মানবীর দিকে তাকিয়ে আশারের মনে হলো, এই বুঝি রবিবাবুর বলা সেই চোখ, যে চোখে মানুষ নিজের সর্বনাশ দেখতে পায়। সে কখনো এই মায়া কাটাতে পারবে না। এক জীবন তপস্যা করলেও এই মায়া কাটবে না। আশারের বুক কাঁপে শঙ্কায়। তার জীবনের সর্বনাশ করা এই সর্বনাশিনীকে যদি সে নিজের করে না পায়, আশার বাঁচতে পারবে না, কিছুতেই না। পিয়াসার চোখ মুখ শক্ত হয়ে গেল। দুই চোখে স্পষ্ট ঘৃণা ফুটে ওঠে। এই লোকটা চূড়ান্ত রকমের অভদ্র, ভীষণ ভীষণ অসভ্য একটা লোক। একটু আগে পিয়াসার শরীর খারাপের সময় এই লোকটাকে পিয়াসার কাছে এক মুহূর্তের জন্য হলেও বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল ভেবেছে। এই লোকটা ভীষণ নীচ স্বভাবের একজন মানুষ। পায়ে পায়ে এগিয়ে আশারের সামনে গিয়ে দাঁড়ায় পিয়াসা। চিবিয়ে চিবিয়ে বলল, আপনার মতো অভদ্র মানুষ আমি এই দুনিয়ায় দুটো দেখিনি।
আমাকে দুর্বল ভেবে আপনি আমার সাথে ফ্লার্ট করছিলেন? আপনি ভীষণ রকম ক্যারেক্টারলেস একজন মানুষ। এক মুহূর্ত দাঁড়ালো না পিয়াসা, দোপ দাপ পা ফেলে নেমে গেল। আশারের মনে হলো এর চেয়ে যদি পিয়াসা তাকে দুটো থাপ্পড় দিত তবুও তার এত কষ্ট হতো না। পিয়াসার কাছে সে এতটা ঘৃণ্য। আশারের দুই কান দিয়ে গরম ভাব বের হচ্ছে। এতটা অপমান কি ওর পাওনা ছিল? গলার কাছে কাটার মতো আটকে রইল কিছু একটা, তাই বলে ক্যারেক্টারলেস? আশার ভাবতে পারে না। কখনো কোনো মেয়ে ফ্যানের সাথে একা দাঁড়িয়ে ছবি তোলেনি সে। পাবলিক বাসে কখনো কোনো নারীর পাশে বসেনি। কখনো গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ায়নি। অজস্র সুযোগ থাকার পরেও কখনো মীরার দিকে তাকিয়ে দেখেনি। দৈনিক শত শত মেয়ের মেসেজ পেয়েও কখনো রিপ্লাই করেনি। সেই একদিন একটা হলুদিয়া পাখিকে দেখার পর নিজের মন প্রাণ সবখানেই শুধু তাকিয়ে রেখেছে। সেখানে আজ কমপ্লিমেন্ট পেল সে চরিত্রহীন। আস্তে আস্তে আশারের চল শক্ত হয়ে আসে। পিয়াসা নিচে এসে সোজা নিজের রুমে ঢুকে যায়। তার কেমন লাগছে যেন। চোখের সামনে ভেসে ওঠে সেই কালো রাতের ছবি, ছোট ফুফু আর বড় ফুফা। পিয়াসার সেই থেকেই মনে হয় সব পুরুষই এমন। পিয়াসা কাউকে বিশ্বাস করতে পারে না। পিয়াসা জানে সে ভুল, সবাই একরকম হয় না, কিন্তু সেই রাতের স্মৃতি পিয়াসা নিজের মাথা থেকে বের করতে পারে না। সেই বিচারে তার কাছে আসারও অপরাধী। মানুষ অনেক পরিকল্পনা করে, কিন্তু বাস্তবায়িত হয় সেটা যেটা সৃষ্টিকর্তা চান। তেমনি পিয়াসা যতই আশারকে অপছন্দ করুক, সৃষ্টিকর্তা যখন যার সাথে তার ভাগ্য মিলিয়ে রেখেছে সেটা খন্ডাবে কে? নিজের রুমে বসে পিয়াসা ভাবছিল সে এমন কেন? কেন সে কাউকে বিশ্বাস করতে পারছে না? কেন সব পুরুষকে তার কাছে শাহেদ, সাদেক, কাদেরের মতো মনে হয়? কেন মনে হয় সব পুরুষই আসলে ভেতরে ভেতরে নরপশু? কেন এই ধারণা থেকে বের হতে পারে না সে? পিয়াসার অস্থির লাগে। একটু আগে সে আশারকে যে কথাগুলো বলে এসেছে সেসব কেন বলেছে? আশার তো তাকে রিল্যাক্স করতে চেয়েছিল, তাকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু মন কেন বারবার বলছে সব পুরুষই জঘন্য, ওদের ভেতরের রূপ জঘন্য। পিয়াসার অস্থিরতা আরো বেড়ে যায়। এই ট্রমা কি কখনো দূর হবে না তার? রজনী রুমে শারমিন, আনোয়ার চৌধুরী, সিরাজুল ইসলাম, রজনী চারজন বসে আছে। ঝুনি খালা চায়ের কাপ নিয়ে আসলো। সবার কঠোর মুখের দিকে তাকিয়ে ঝুনি দ্রুত বের হয়ে গেল। বাড়ির অবস্থা সুবিধার না। জুনির ভয় লাগে। একটা নাগিনী তো নিজের জায়গা শক্ত করে ফেলছেই, এখন নাকি মেজ নাগিনীও আসবে এই বাড়ির বউ হয়ে। এদের মা মেয়েদের যেই বিষ, ছবল দেওয়া লাগবে না। এরা যেদিকে তাকাবে সেদিকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রজনী উঠে এসে শারমিনের হাত ধরল। শারমিনের মনে হচ্ছে এরকম বিব্রতকর পরিস্থিতি তার জন্য এর আগে আর আসেনি। একটু আগেই রজনী তাকে বলেছে সে আশারের জন্য পিয়াসাকে চায়। এই বাড়ির অভ্যন্তরীণ যে অবস্থা, আশার যতই ভালো ছেলে হোক, শারমিন জেনে শুনে কিছুতেই মেয়েকে এ আগুনে পুড়তে দিতে পারে না। তার ওপর শিরিন আছে, যে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া। কিন্তু আবার রজনীর জন্য শারমিনের কষ্ট লাগে। মহুয়া বেগম বলেছেন রজনী যদি 2 দিনের মধ্যে মেয়ে খুঁজে নেয়, তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাহলে রজনীর পছন্দ করা মেয়ের সাথে আশারের বিয়ে হবে, আর নয়তো মীরার সাথে বিয়ে দিবেন মহুয়া বেগম। পিয়াসাকে আমার সেই ছোটবেলা থেকে পছন্দ শারমিন। মনে মনে সবসময় একটা সুপ্ত ইচ্ছে ছিল তোর মেয়েকে নিজের মেয়ে করে রাখার। কথাটা তোকে এত শীঘ্রই জানাতে হবে এটা ভাবনা তো ছিল না। ভেবেছিলাম পিয়াসা অনার্স শেষ করলে তারপর বলবো, কিন্তু এখন যেহেতু কথা বলতেই হচ্ছে তখন আর অপেক্ষা করতে পারলাম না। আমি তোর কাছে ভিক্ষা চাইছি তোর মেয়েটাকে।
আমার আমার আশারের জীবন তছনছ হয়ে যাবে নয়তো। রজনীর কথা শুনে শারমিন বিস্মিত হয়ে বলল, তাই বলে তুই বলছিস আমার মেয়েকে আমি বলির পাঠা বানাবো? তোদের পারিবারিক কোন্দলের জন্য আমার মেয়েকে কেন ভুক্তভোগী হতে হবে? কিছু মনে করিস না, তোরা হয়তো অনেক বড় লোক, খানদানি বংশ, যে কোনো মেয়ের বাবা মায়ের মতে সোনার হরিণ হতে পারে, কিন্তু আমার কাছে তা মনে হয় না। তোদের ফ্যামিলিতে মহিলাদেরকে একটা রোবট ছাড়া কিছুই ভাবা হয় না। যে আগুনে তুই পুড়ে ছাই হচ্ছিস, তুই চাচ্ছিস নিজ হাত আমার কলিজার টুকরোকে আমি সেখানে নিক্ষেপ করব? এর আগে আমার মরণ হওয়া ভালো। রজনী, শারমিনের দুই চোখ ভিজে ওঠে। তার ছোট মেয়েটা এই পরিবারের সাথে কখনোই তাল মেলাতে পারবে না। সংসার নামক রণক্ষেত্রের রণকৌশল তার ছোট্ট পিয়াসা জানে না। রজনীর কলিজা ছেঁড়া যন্ত্রণা হতে লাগলো। শারমিন ভুল বলেনি। সিরাজুল ইসলাম শুকনো মুখে বসে বসে নখ খুঁড়তে থাকেন। তার কিছুই করার নেই। আনোয়ার চৌধুরী স্ত্রীর দিকে তাকান। এইখানে স্ত্রীর সাথে তার মতামত ভিন্ন। আশারকে তার কখনো এমন সংকীর্ণ মানসিকতার মানুষ বলে মনে হয়নি। আর না তো আশার তার বাবা চাচার মতো মানসিকতার মানুষ। অনেক বছর আগে প্রথম যেদিন এই বাড়িতে এসেছিলেন তিনি, ছাদে সিরাজুল ইসলামের কাছে পিয়াসার ব্যাপারে বলছিলেন। দুই বন্ধুর কেউই খেয়াল করেনি আশার পেছনে দাঁড়িয়ে আছে। যখন খেয়াল হলো, পেছনে তাকিয়ে দেখে আশারের দুই চোখ টলমল করছে। আশার সম্ভবত তখন ইন্টারমিডিয়েট দিবে। এই বয়সে একটা ছেলে নিজের বাবার সামনে কখনোই কাঁদে না, খুব কষ্ট না পেলে। আশার তো ছিল ভীষণ ম্যাচিওর, তবুও সে কাঁদছিল। আনোয়ার চৌধুরী সেদিন মনে হয়েছিল তারপরে তার মেয়ের কষ্টে কাঁদার জন্য আরেকটা মানুষ তিনি পেয়েছেন। আনোয়ার চৌধুরী খেয়াল করলেন রজনীর দুই চোখে অসম্ভব যন্ত্রণা আর হতাশা ফুটে উঠেছে। একটা মানুষ সংসার জীবনে এসে কোনো কিছুই পেল না। তার শেষ ভরসা ছেলের বিয়েও তার ইচ্ছের বাহিরে হবে যদি, তাহলে তার জীবনে সুখ কোথায়? সিরাজুল ইসলাম চুপ করে আছেন আগের মতো। এই মুহূর্তে তার ইচ্ছে করছে সবকিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে যেতে। যার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, ন্যায় অন্যায় যেন অগ্রাহ্য করার সাহস নেই, সে আসলে সংসার ধর্ম পালন করার যোগ্য না। কিন্তু মানুষ চাইলেই সবকিছু করতে পারে না। রজনী দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, তোর কথা সম্পূর্ণ ভুল না, কিন্তু এখানে আমার আর পিয়াসার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে শারমিন। আশার ওর বাবার মতো মেরুদণ্ডহীন ছেলে নয়, আর আমি মহুয়া বেগমের মতো শাশুড়ি নই। সিরাজুল ইসলামের চোয়াল ঝুলে গেল স্ত্রীর কথা শুনে। একজন স্বামীর জন্য এই কথাটা কতটা ব্যর্থতার তা তিনি ভীষণ বাজেভাবে অনুভব করতে পারছেন। কিন্তু এখানে মৌনতা বজায় রাখা ছাড়া কিছুই করার নেই। রজনী মুচকি এসে বলল, আমার মেয়েকে নিয়ে আমি এই চরমবাজি ধরতে চাই না রজনী। আনোয়ার চৌধুরী কোমল গলায় বলল, আমি যদি বলি আমি চাই শারমিন? শারমিন ভীষণ বাজেভাবে চমকায়। নিজের স্বামীর থেকে এমন কথা শারমিন প্রত্যাশা করেনি। আনোয়ার চৌধুরী সিরাজুল ইসলামের দিকে তাকায়। সেবার প্রথম যখন দুই বন্ধুর আবার একে অন্যের সাথে দেখা হয়, সেদিনই তো দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিল দুজনের বন্ধুত্বকে তারা আত্মীয়তায় রূপ দিবেন, যাতে পিয়াসার ভবিষ্যৎ জীবনে আর নতুন করে কোনো কষ্ট না আসে। সিরাজুল ইসলাম আজকে ভীষণ অসহায়। শারমিনের চোখ ধীরে ধীরে কঠোর হয়ে আসে। দৃঢ় স্বরে বলল, আমার মেয়ের জীবন নিয়ে আমি কাউকে দ্বিতীয়বারের মতো ছেলে খেলা করতে দিব না। সে যদি তুমি হও তাও না। আনোয়ার চৌধুরী হেসে বলল, দেখো শারমিন, তুমি যেমন ওর মা, তেমনি আমি ওর বাবা। আর মেয়ের ওপর তোমার যতটা অধিকার আমারও ততটাই। পিয়াসা ছোট না, ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে। এখন আমরা না হয় ওর উপর ছেড়ে দিও সিদ্ধান্ত, কি? তবে আমি এটুকু তোমাকে বলতে পারি, আশা যথেষ্ট পরিমাণ ম্যাচিওর এবং উন্নত মানসিকতার মানুষ। ওর মতো সাহসী ছেলে এই সময় এসে পাওয়া খুবই দুরূহ। শারমিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে।
আনোয়ার চৌধুরী আর বেশি কিছু বললেন না, কারণ রাশেদের ব্যাপারটা তিনি তার এক ডাক্তার বন্ধুর মাধ্যমে ঘটনাচক্রে জানতে পেরেছেন। রাশেদের পরিবারের সম্পূর্ণ দায়ভার আশা নিজে নিয়েছে। তখন থেকে আশা তার কাছে অনেকটা হিরো হয়ে গেছে। পিয়াসা যখন নিজের মধ্যকার কমপ্লিকেশন নিয়ে ভাবছে, বাবা মা দুজন তখন তার কাছে আসে। মুহূর্তেই পিয়াসা নিজের মধ্যকার দ্বিধাকে সরিয়ে মুখে হাসি ফুটিয়ে তোলে। এই দুজন মানুষকে সে কখনোই নিজের ভেতরের অনুভূতি জানাতে চায় না। তা না হলে তাদের মনে হতে পারে পিয়াসা তাদের এখনো আপন করতে পারেনি। হাসি মুখে পিয়াসা বাবার গলা জড়িয়ে ধরে বলল, দুই বন্ধু আর দুই বান্ধবী মিলে খুব আড্ডা দিয়েছে মনে হচ্ছে। আনোয়ার চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা, তোর বাবা যদি তোর কাছে কিছু চায়, তুই কি তাতে অমত করবি? শারমিন কঠোর গলায় বলল, তুমি এভাবে ওকে ইনফ্লুয়েন্স করতে পারো না। আনোয়ার চৌধুরী হাসেন। এই নারী জাতি এমন কেন তিনি জানেন না। আশারের দাদিকে নিয়ে শারমিনের মনে ক্ষোভ আছে, তাই বলে আশারকে কেন সে ভুল ভাবছে? শারমিন কেন এটা ভাবছে না অন্য কোথাও মেয়েকে বিয়ে দিলে কোনো না কোনো দিন সবাই জানবি পিয়াসার অতীত সম্পর্কে। তখন তারা যদি ব্যাপারটা ভালোভাবে না নেয়, মেয়েকে যদি কথার আঘাতে ক্ষত বিক্ষত করে তোলে, এর চেয়ে কি ভালো নয় যারা জেনে শুনে সবটা মেনে নিবে? শারমিন থমথমে সুরে বলল, তো রজনী আন্টি আশারাত তোর বিয়ের প্রস্তাব দিয়েছেন। এই বিয়েতে আমার মোটেও মতামত নেই, কিন্তু তোর বাবা চায় এখানে তোর বিয়ে হোক। তোর বাবার কাছে মনে হচ্ছে আশার ভীষণ ভালো হবে তোর জন্য। পিয়াসা চমকায়, বাবা মা তার বিয়ে নিয়ে ভাবছে? আনোয়ার চৌধুরী কোমল গলায় বললেন, তুই যা বলবি তাই হবে। তবু বাবা হিসেবে এটুকু বলতে পারি, একজন বাবার কাছে তার মেয়ে রাজকন্যা হয়, আর সেই বাবা তার মেয়েকে তার হাতে তুলে দিতে চায়, যে তার মেয়েকে ঠিক রানীর মতো করে রাখতে পারবে। পিয়াসা বাবার দিকে তাকায়। এই মানুষটা তাকে যেভাবে বাবার আদর দিয়েছে, কোনো জন্মদাতা বাবা তেমন আদর স্নেহ করে কিনা তার সন্দেহ আছে। লোকে বলে মেয়েরা সবসময় বাবার নেওয়াটা হয়। আজ পিয়াসার মনে হচ্ছে সে নিজেও বুঝি তা। আজ সে যে সিদ্ধান্ত নিবে তাতে হয় বাবা জিতবে, না হয় মা জিতবে। কিন্তু পিয়াসার মন কেন চাইছে বাবা জিতুক। আশারকে সে অপছন্দ করে ঠিকই, কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি বাবাকে ভালোবাসে। যেখানে নিজের বাবা জন্মের পর তাকে দেখেইনি এক নজর, আর না কখনো কন্যা বলে স্বীকার করেছেন, সেখানে এই মানুষটা তার জীবন আলোয় আলোয় ভরিয়ে তুলেছেন। পিয়াসা মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার আপত্তির আসল কারণ কি মা? শারমিন আহত স্বরে বলল, মৌহা বেগম, শিরিন, কেমন তুই নিজেই জানিস। আশার যতই ভালো হোক, বিয়ের পরে ও যদি ওর বাবার মতো হয়ে যায়, আমি কেন তোকে এত বড় রিস্কে ফেলবো? পিয়াসা হাসে, হেসে বলল, কিন্তু মা, বাবাকে যে আমি কষ্ট দিতে পারবো না। মাকে দিতে পারবি তাহলে? না মা, কিন্তু এটা তুমিও জানো, বাবাও জানে, আমিও জানি, আশার ভাই ওনার ফ্যামিলির মানুষের মতো না। তোমার শঙ্কা অমূলক। আনোয়ার চৌধুরী মেয়ের কপালে চুমু খায়। শারমিন ঠিকই বুঝতে পারবে তিনি ভুল সিদ্ধান্ত নেননি মেয়ের ব্যাপারে। বিশাল নীল আকাশ জুড়ে একটা চিল উড়ে বেড়াচ্ছে। আশার মুগ্ধ হয়ে তাকায় সেদিকে। বিড়বিড় করে বলে, তোমার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকা মানুষটা যখন তোমার এক বউ ঘৃণা পেয়ে যায়, তখন তাকে আর রক্ত মাংসের মানুষ বলা যায় না প্রিয়তমা। সে হয়ে যায় তখন পোড়া কয়লা। তোমার ঘৃণার আগুনে পুড়ে পুড়ে যার সারা অঙ্গ জ্বলসে যায়। প্রিয়তমা, এক ফোঁটা সুখ খুঁজতে গিয়ে কবে যে দুঃখ আমার প্রিয় হয়ে উঠলো টের পেলাম না। ঝুনি এলো জমিয়ে রাখা চা পাতা আর ডিমের খোসা নিয়ে। আশার কেমন উদাস হয়ে তাকিয়ে থাকতে দেখে বলল, মামা, কি হয়েছে? কই খালা, কিছু হয়নি। আশার আকাশের দিকে তাকিয়ে জবাব দিল। ঝুনি খালা শাড়ির আঁচল কোমরে গুজে বলল, মুখ কেমন শুকনা লাগে কেন আপনার? পানি শূন্যতা? কিসের পানি শূন্যতা খালা? কে জানি মামা, আমি ভাবছি আপনার পেট খারাপ করছে মনে হয়। এমনি যে বিষ আপনার জীবনে আসতেছে, আপনি যে এখনো বেঁচে আছেন এইটাই তো অনেক। আশারের মাথায় ধরল কথাটা। ঝুনি খালা কিসের ইঙ্গিত দিচ্ছে? রেলিং এ হেলান দিয়ে আশা ঝুনি খালার দিকে মুখ করে তাকালো। ঝুনি শুকনো ঢোক গিলে বলল, ভুলে বলে ফেলছি মামা। কঠিন নিষেধাজ্ঞা চলছে যাতে আপনাকে কিছু না জানানো হয় মামা। কি হয়েছে?
আপনার দাদি আপনার বিয়া ঠিক করছে আপনার কালনাগিনী ফুফু শিরিনের মাইয়া মীরার সাথে। আশারের চল শক্ত হলো মুহূর্তে। তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো। এই মুহূর্তে আশারকে মাথা ঠান্ডা রাখতে হবে। ঝুনি খালা এক দৌড়ে নিচে নেমে গেল। আশার ছাদের ট্যাপ থেকে মাথায় পানি দিল। চোখ মুখ দিয়ে গরম ভাব বের হচ্ছে তার ক্রোধে। তার জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে দাদিকে দেয়নি। ধীর পায়ে আশার নিচে নেমে এলো। রজনী আশারকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, কোথায় ছিলি এতক্ষণ তুই? তোকে তো খুঁজছি আমি। কি হয়েছে? তোর রুমে আয়, তারপর বলছি। রজনীর আজকে ভীষণ নির্ভার লাগছে। আশার মাকে নিয়ে রুমে গেল। রজনী ভালো করে আশারের রুমে চারদিকে নজর বুলায়। কেমন অগোছালো সবকিছু। তার রুমে কাউকে আশার ঢুকতে দেয় না, কোনো কিছুতে হাত দিতে দেয় না কাউকে। এজন্যই বেশি এলোমেলো হয়ে থাকে সবকিছু। নিজের বোনদের পর্যন্ত কোনো কিছু কখনো গোছাতে দেয়নি আশার। রজনীর হাসি পায়। এবার বউ এলে বউকে কিভাবে নিষেধ করবে? রজনীর মুস্কি হাসি দেখে আশারের অশান্ত হৃদয় কেমন প্রশান্তি অনুভব করছে। রজনী ছেলের হাত ধরে বলল, আমি তোর বিয়ে ঠিক করেছি। আশার হেসে ফেলে। পাত্রী কে জানিস? আশার আড়মোড়া ভেঙে বলল, আমার জানার প্রয়োজন মনে করলে আমাকে আগেই জানাতে মা। সব ঠিক করে এসে আমাকে বলতে না। রজনীর মুখ কালো হয়ে গেল। ছেলে কি তার উপর রাগ করেছে, নাকি আশারের পিয়াসাকে অপছন্দ? এমন তো কখনো তার মনে হয়নি, বরং সবসময় মনে হয়েছে আশারের মনের কোনো এক জায়গায় পিয়াসা আছে। তিনি মা, সন্তানের মনের অনেক কিছু অনুভব করতে পারেন তিনি। তা না হলে কখনো রাতে রজনী দরজা না খুলে অন্য কেউ খুলে আশার যেখানে বিরক্ত হতো সেখানে সে নিজেই বলেছিল, একদিন কষ্ট করে আর রাত জাগতে হবে না। পিয়াসা তো নিচে আছি, ও পারবে দরজা খুলে দিতে। সেদিনই রজনী ছেলের মনের হদিস পেয়ে গেছেন। রজনী কোমল গলায় বলল, পিয়াসাকে তোর পছন্দ না? আমি তো কথাবার্তা সব ফাইনাল করে ফেলেছি বাবা। আশার এবার ভীষণ ভাবে চমকায়। পিয়াসা? পিয়াসার কথা মনে পড়তে আশারের মনে পড়ে যায় কিছু সময় আগে বলা কথাগুলো। ক্যারেক্টারলেস। আশারের বুকে কাঁপন ধরে। হাহা করে হাসতে শুরু করে আশার। এরকমও প্রহসন হয় নাকি? আশার কিছু বলার আগে রজনী বলল, তোর দাদি মীরার সাথে তোর বিয়ে দিতে চায়। উনি চেয়েছিল 2 দিনের মধ্যে তোর বিয়ে দিতে। সেখানে আমি তোর পছন্দের কথা ভেবে পিয়াসার বাবা মায়ের সাথে কথা বলে পিয়াসার সাথে বিয়ে ঠিক করলাম। আর তুই বলছিস রাজি না তুই? তাহলে কি মীরাকে বিয়ে করতে রাজি তুই? আশার হেসে ফেলে। মা এত বোকা কেন? মায়ের 2 হাত ধরে বলল, মা তুমি সবকিছু তোমার মতো করে বুঝে নিলে কেন? আমাকে কি একবার জিজ্ঞেস করা যেত না? দাদি আমার বিয়ে ঠিক করে ফেলবে, আর তুমি কি ভেবেছো আমি নাচতে নাচতে বিয়ে করে নিব? এটা আমার জীবন মা। আমি ডিসাইড করব কাকে বিয়ে করব, কবে বিয়ে করব। দ্বিতীয় কেউ না। রজনীর 2 চোখ টলমল করে উঠল। আশার কি পরোক্ষভাবে তার কথাই বুঝিয়েছে? কিন্তু বাবা মা হিসেবে সব বাবা মায়েরই তো স্বপ্ন থাকে নিজেরা দেখে শুনে একটা বউ আনবে ছেলের জন্য। টুপ করে 1 ফোঁটা জল আশারের হাতের উপর পড়ে। আশার হাতের দিকে তাকায়। মায়ের চোখের জল আশারের কাছে মুক্তোর চেয়ে দামি। ভীষণ সন্তর্পণে নিজের বুকে মুছে নেয় হাত। মাকে সে কিভাবে বোঝাবে সে পাশানিকে আশার যতটা ভালোবাসে সে আশারকে ঠিক ততটাই ঘৃণা করে। বিয়ে তো সারা জীবনের বন্ধন। তোর অমর যেহেতু আমি পিয়াসার বাবা মাকে গিয়ে বলবো তুই বিয়ে করতে চাস না। আমি গিয়ে ক্ষমা চেয়ে নিব। আশার মাকে জড়িয়ে ধরে। এক বুক দ্বিধা নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায়? চাইলেও আশার মাকে পিয়াসার ব্যাপারটা খুলে বলতে পারছে না। বড় হওয়াটাই যেন একটা অভিশাপ। চাইলেই মনের সব কষ্ট মায়ের কাছে বলা যায় না। তবে মায়ের কাছে বলতে না পারলেও পিয়াসার সাথে আর একবার কথা বলা দরকার। কিছুক্ষণ আগেই যে আশারকে তীব্রভাবে অপমান করে গেছে সে নিশ্চয় হাসতে হাসতে বিয়েতে রাজি হয়ে যাবে না। তাকে জোর করে হয়তো বিয়েতে রাজি করানো হচ্ছে। ভালোবাসা বলে যে জোর করে তাকে নিজের করে নিবে সেই মানুষ আশার নয়। ভালোবাসা মানে আশারের কাছে মনে হয় স্বাধীনতা। যে স্বাধীনতা পেলে একটা পাখি স্বেচ্ছায় ভালোবাসা নামক খাঁচায় বন্দী হয়ে থাকে।
কিন্তু কিছুক্ষণ আগে পিয়াসা যা বলে গেছে, তারপর আর আশারের ইচ্ছে করে না ওই চোখে চোখ রাখতে। ওই দুই চোখে যে ঘৃণার আগুন, তা আশারকে পুড়িয়ে ছাই করে দিবে। আশা রজনীকে বলল, মা, আমি আগে পিয়াসার সাথে কথা বলতে চাই একবার। ও রাজি কিনা নিজ কানে শুনতে চাই আমি। রজনী উঠে গেল। 5 মিনিটের মাথায় রজনী ফিরে এলো পিয়াসার হাত ধরে। পিয়াসা রজনীর সাথে হাসতে হাসতে আশারের রুমে এলো। আমি বাইরে আছি, তুমি কথা বলে নাও আশারের সাথে। রজনী পিয়াসাকে রেখে বাইরে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই পিয়াসার মুখের হাসি মিলিয়ে কাঠিন্য ধরা দেয়। আশার ভেবে পায় না এই মেয়ের এক অঙ্গে কত রূপ। তুমি বিয়েতে কেন মত দিয়েছ? আশা সরাসরি প্রশ্ন করে। পিয়াসা জানতো এই ব্যাপারটা ঘটবে। আশার যে তার সাথে এ ব্যাপারে কথা বলবে পিয়াসা জানে। হোমওয়ার্ক পিয়াসা আগেই করে ফেলেছে, তাই কিছুতে আশারকে জানাবে না। সে বাবার কথার বাইরে যাবে না বলেই রাজি হয়েছে। এই লোকটা তাকে ভালোবাসলো, এই কথা জানলে কখনোই বিয়েতে রাজি হবে না। রাজি না হওয়ার কি আছে? একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। খামোকা দেরি করব কেন বলেন? আশার বিরক্ত হয় এমন হেয়ালি শুনে। পিয়াসা, বিয়ে আজীবনের জন্য। জীবনে বিয়ে একবারই আসে পিয়াসা। তা অবশ্যই নিজের মনের মানুষের সাথে হওয়া উচিত। যে আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, সে আমাকে বিয়ে করতে কেন সম্মত হবে? ঘৃণা এবং ভালোবাসা দুটোই মন থেকে আসে। আপনি আমাকে ভালোবাসেন বলে যদি আমি আপনার মনের মানুষ হই, সেই হিসেবে আপনাকে আমি ঘৃণা করি বলে আপনি আমার মনের মানুষ। তো মনের মানুষকে যখন বিয়ে করা উচিত, আপনি বললেন, আমি তো এখন সেটাই করছি। আশারের বুকের ভেতর কেমন হাহাকার করে। শেষ একটু আশা ছিল তার যে পিয়াসার মনের মধ্যে একটু হলেও হয়তো তার জন্য জায়গা আছে। কিন্তু প্রতিবার পিয়াসা তাকে বুঝিয়ে দেয় যে পিয়াসা তাকে ঘৃণা করে। রজনী বাইরে থেকে ডাক দিয়ে বলল, কথা শেষ হয়েছে তোদের? আশার জবাব দেওয়ার আগে পিয়াসা বলল, হ্যাঁ আন্টি, আসছি। রজনী ভেতরে এসে আশারকে বলল, তুই এখন আর কোথাও বের হোস না, সন্ধ্যায় কাজে আসবে। পিয়াসার অ্যাডমিশন টেস্টের পর আমরা বড় করে আয়োজন করব। তোদের দুই ভাইয়ের বিয়ের প্রোগ্রাম একসাথে হবে। আশার চাইলে এই বিয়ে ভেঙে দিতে পারে, কিন্তু দিচ্ছে না। পিয়াসার বলা কথাটা ভাবছে আশার। কিছুক্ষণ পর মুস্কি এসে বলল, আমার কৈতর, তুমি এটা জানো না যে ঘৃণা থেকেও ভালোবাসার সৃষ্টি হয়? কত ঘৃণা করবে তুমি আমাকে? আমিও দেখতে চাই তা। তোমার ঘৃণা শেষ পর্যন্ত কি ঘৃণার ফর্মে থাকতে পারে কিনা আমিও দেখতে চাই। তুমি ভালোবাসার রূপ দেখেছ, বিরহের রূপ দেখনি। ওয়েলকাম আমার জীবনে। একদিন তুমিও কাঁদবে আমাকে ভালোবেসে। তোমার জীবনের প্রথম কান্না হবে সেটা। বিকেলে মহুয়া বেগম বাড়িতে ফিরলেন হাসপাতাল থেকে। মনে ভীষণ আনন্দ থাকলো, মুখখানা ভার করে রেখেছেন। মহুয়া বেগম ফিরতেই শিরিন এসে মাকে বলল, এসব কি হচ্ছে মা? মীরার সাথে আশারের বিয়ে দিবে বলে এখন কেন পিয়াসের সাথে বিয়ে হচ্ছে? এই বাড়িতে এখন দেখছি তোমার কথার বাইরে গিয়ে কাজ হয়। মহুয়া বেগম গাম্ভীর্য বজায় রেখে বললেন, আমি এখন অচল শিখি, তাই কারো কাছে দাম নেই। নাতির বিয়ে দেখার খায়েশ ছিল, আমার পছন্দের বাইরে গিয়ে বিয়ে দিতেছে। শিরিনের এত রাগ হচ্ছে? কত খুশি হয়েছিল সে প্রথমে। সন্ধ্যাবেলায় কাজে এলো বাড়িতে। শারমিনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। নিজের জীবনের সবচেয়ে দামি জিনিসটা আজকে বুঝে অন্য কারো নামে রেজিস্ট্রি হয়ে যাবে। সেই যেদিন মেয়েটা কোচিং এর জন্য বের হয়েছিল বাড়ি থেকে, সেদিন তার মনে হয়েছিল একবার ঘর ছাড়লে মেয়ের আর ঘরে ফেরে না। আজ সেই শঙ্কা সত্যি হয়ে গেল। আর ফিরবে না তার মেয়ে হয়ে, এখন থেকে আষাঢ়ের বউ হয়ে ফিরবে তার মেয়ে। শারমিন মুখ ঢেকে কেঁদে ওঠে। বিয়েতে নগদ 10 লাখ টাকা কাবিন ধরা হলো। সেই মুহূর্তে আশার সম্পূর্ণ টাকা আনোয়ার চৌধুরীর হাতে তুলে দিল। আনোয়ার চৌধুরী স্ত্রীর দিকে তাকায়। মহুয়া বেগম নাখোশ হলেন। তার নাতির যে ভালোই অর্থকড়ি আছে মহুয়া বেগম আজকে বুঝতে পারলেন। আর বোঝা মাত্রই মহুয়া বেগমের মনে হলো এই প্রথম তিনি একটা ভুল চাল দিয়ে ফেলেছেন। মীরার সাথে বিয়েটা হলেই ভালো হতো। সব অর্থ সম্পদ এখন এই মেয়ে খাবে। শিরিন এর জন্য আশারকে মেয়ে জামাই করতে চেয়েছিল। পিয়াসা শুকনো দৃষ্টিতে বাবা মার দিকে তাকিয়ে আছে। মনকে সে বারবার বলছে আজকে যাতে অন্তত একটু দুই চোখে জল আসে।
কিন্তু হৃদয়ে রক্তকরণ হয়ে গেল, দুই চোখে এক ফোঁটা অশ্রু এলো না। সেদিকে তাকিয়ে শিরিন মীরাকে বলল, দেখলি, একটুও কাঁদলো না এই ডাইনি। মীরা সবটা দেখলো। বিয়ে হওয়া মাত্রই মীরার মনে হলো সে হাফ ছেড়ে বাঁচল বোধহয়। মহুয়া বেগম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নবদম্পতির দিকে। রজনী মিটি মিটি হাসছে। রজনীর হাসি মহুয়া বেগমের বুকে আগুন ধরিয়ে দিচ্ছে ধীরে ধীরে। মন বারবার বলছে নিজের হাতেই তিনি নিজের সর্বনাশ ডেকে এনেছেন। সন্ধ্যা থেকে বাসার সবাই আষাঢ়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। কোনো আয়োজন, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল। পিয়াসা বাবার দিকে তাকিয়ে আছে। বাবাকে ভীষণ আনন্দিত লাগছে। জীবনে একটাবার শুধু মন ভরে বাবা ডাকার অধিকার চেয়েছিলাম। বাবা, তুমি আমাকে 1000 বার মন ভরে বাবা বলে ডাকার সুযোগ দিয়েছ। ছায়ার মতো আমার পাশে থেকেছ বাবা। তোমার মনের সুপ্ত ইচ্ছে আমার কাছে শিরোধার্য। তুমি বললে আমি হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে রাজি ছিলাম বাবা। মনে মনে কথাগুলো বলে পিয়াসা মায়ের দিকে তাকিয়ে রইল। মা মনে হয় একটু বেশি কষ্ট পেয়েছে। মিনির মনে হলো সেও কিছুটা চিন্তামুক্ত হলো। নির্জন যেখানে এখন পর্যন্ত তার সাথে কথা বলে না, সেখানে আসার হলে হয়তো মীরাকে খুন করে ফেলতো। রাতে সবার জন্য রজনী তেহারি রান্না করলো। আষাঢ়ের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হতে পারল না। বিয়ে মিটে যাওয়ার পরপরই শারমিনরা তৈরি হলো চলে যাওয়ার জন্য। স্কুল থেকে শারমিন একদিনের ছুটি নিয়েছিল, সেখানে আজ 2 দিন হয়ে গেছে। মেয়েকে বুকে জড়িয়ে ধরতে শারমিনের বুকের ভেতর কেমন দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। এত যন্ত্রণা কেন হয়? কন্যা বিদায় এত যন্ত্রণার কেন? শারমিন মেয়ের মাথায় হাত রেখে বলল, আমার জীবনের প্রতি নামাজে, প্রতি দোয়ায় একটাই নাম থাকে মা, তা হলো পিয়াসা। আমি সবসময় চাই আমার মেয়ে সুখী হোক। আজকে থেকে নতুন আরেকটা জীবন তোর। মায়ের দোয়া, ভালোবাসা সবসময় রইবে তোর ওপর। আজীবন যাতে সুখে থাকতে পারিস মা, এটাই চাইবো। মায়ের পর বাবা এসে দাঁড়ায় মেয়ের সামনে। মেয়ের কপালে চুমু খায় আনোয়ার চৌধুরী। তারপর শান্ত সুরে বলল, মা, আজকে তোমার বিয়ে হয়েছে। আজ থেকে তুমি এই বাড়ির সদস্য হলে। তবে মনে রেখো, সংসার জীবনে যতই অশান্তি হোক, টানাপোড়েন হোক, কখনো যদি তোমার মনে হয় তোমার পক্ষে আর সম্ভব না, তোমার রাজপ্রাসাদের দ্বার তোমার জন্য আজীবন খোলা আছে। মনে রেখো, তোমার বাবার রাজ্যে তুমি একমাত্র রাজকন্যা, আজীবন তাই থাকবে। কখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবে না। একটা প্রবাদ আছে, জানো নিশ্চয়ই, যেমন বুনো উল তেমনি বাঘা তেঁতুল, কিংবা যেমন কুকুর তেমন মুগুর। নিচুতে সবসময় পানি জমে। তুমি যখন সবাইকে ছাড় দিবে, তখন দেখবে সবাই তোমাকে আরো বেশি কোণঠাসা করতে চাইবে। নিজের মনের কথা শুনবে সবসময়। আর হ্যাঁ, পড়ালেখার কোনো বিকল্প নেই। তোমাকে কেউ যদি তোমার কাজে এক ফোঁটা বাধা দেয়, কখনো তা টলারেট করবে না। অন্যের ভরসায় না, তোমার নিজের ভরসা নিজেকে করতে হবে। যার হাতে তোমাকে বাবা তুলে দিলাম আজকে, একদিন বুঝবে বাবা সবসময় সন্তানের ভালো চায়। আর তাই তোমার জন্য সর্বোত্তম মানুষকে বাবা বেছে নিয়েছে। সে সবসময় তোমার জন্য ঢাল হয়ে থাকবে, এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি চোখ বন্ধ করে। পিয়াসার চোখ ভিজে আসে। এক নজর আষাঢ়ের দিকে তাকায়। আষাঢ় গম্ভীর হয়ে বসে আছে সোফায়। মেয়ের থেকে বিদায় নিয়ে স্বামী স্ত্রী দুজন রজনীর কাছে যায়। রজনী কেঁদে ফেলে। আজ তার ভীষণ আনন্দের দিন। জীবনে এই প্রথম কোনো কিছু তার ইচ্ছে মতো হয়েছে। শারমিন রজনীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কে বলে পেটে ধরলে মা হতে পারে? তাহলে শারমিনের কেন পিয়াসার জন্য এত অন্তর পুড়ে যায়? আমার কলিজা পুরোটা আজকে থেকে তোর হাতে দিয়ে গেলাম। যে প্রতিশ্রুতি দিয়ে আমার মেয়েকে নিজের ছেলের জন্য নিয়েছিস, সেটা আশা করি রাখবি। আমার মেয়ের কখনো এক ফোঁটা অসম্মান হবে তো মনে রাখিস। তোদের জমিদারির অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দিব। রজনী মুস্কি হাসে। এটুকুই চেয়েছিল রজনী। একটা মিথ্যা অহংকার আঁকড়ে ধরে এরা বেঁচে আছে। সেই অহংকার এবার বুঝবে। আশার তাদের এগিয়ে দিয়ে যেতে এলো। আশার বের হয়ে যেতে শিরিন যেন বোমা ফাটালো। এতক্ষণ সে চুপ করে ছিল আশার সামনে ছিল বলে, তা না হলে পিয়াসার বাবা মাকে সে বেইজ্জত করে দিত। সাপের পায়ে পাড়া দিয়েছে পিয়াসা। বিষ কামড় খেলে বুঝবে কত বড় ভুল করেছে সে এই বাড়ির বউ হয়ে।
শারমিন পিয়াসার সামনে রাখা টাকার বান্ডিল হাতে নিয়ে বলল, তোমার পেটে পেটে কিন্তু অনেক বুদ্ধি আছে পিয়াসা, ঠিকই ঝোপ বুঝে কূপ মেরে দিলে। অথচ তোমার মায়ের কত বড় বড় কথা শুনেছি কিছুদিন আগে। ছি, লজ্জা করেনি এখন আমার ভাইয়ের ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে? পিয়াসা শান্ত সুরে বলল, আমার বাবা মায়ের লজ্জা লাগেনি ফুফু, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের কাছে প্রস্তাব নিয়ে গেছে। আমার বাবা মা বিয়ের প্রস্তাব দেয়নি আগে। সবাইকে আপনি আপনার নিজের মতো ভাবলে তো চলবে না ফুফু। আপনি যেমন আপনার মেয়েকে বিয়ে দিতে কোমর বেঁধে লেগেছেন, আমার বাবা মা কিন্তু তা করেনি। বরং আপনার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে সবাই আমাকে বউ করে আনার জন্য এক পায়ে খাড়া ছিল। মীরা গজগজ করে বলল, দেখলে মা, এতদিন কেমন ভান করেছিল যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ কবুল বলতে না বলতে কেমন নাগিনীর মতো ফোঁস করতে শুরু করে দিয়েছে। রজনী কথা বলতে যাবে, তার আগে হাত ইশারা করে পিয়াসা তাকে থামিয়ে মীরাকে উদ্দেশ্য করে বলল, আপা, আমি শুধু যে ভাজা মাছ উল্টে খেতে জানি তা না, মাছকে মসমসে করে ভাজতেও জানি। আর সবচেয়ে ভালো প্রতিভা কি আমার জানেন আপা? নাগিনী থেকে মাঝে মাঝে আমি সাপুরে হয়ে গিয়ে আপনার মতো নাগিনীকে বিন বাজিয়ে বন্দি করতেও জানি। আস্তে আস্তে আরো অনেক প্রতিভা বিকাশিত হবে আমার, দেখার অনুরোধ রইল। রজনী মুখে কাপড় চেপে হাসতে শুরু করে। এই মেয়েটা এত মজার কথা বলতে পারে, অথচ দেখলে মনে হয় ভীষণ শান্ত একটা মেয়ে। পিয়াসা আগুন দৃষ্টিতে শিরিনীর দিকে তাকিয়ে মনে মনে বলে, এতদিন তোমাদের অনেক নাটক দেখেছে, রজনী আন্টিকে অনেক নাচিয়েছ, এবার আমি বিন বাজাবো, তোমরা মা মেয়ে নাচবে ফুফু। আমার পোড়া অতীত আমাকে যে শিক্ষা দিয়েছে, আমার বাবা মা আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে তোমাদের হাত থেকে রজনী আন্টিকে শান্তি দিতে আমার খুব একটা অসুবিধা হবে না। এত কিছুর মধ্যে মহুয়া বেগম ভীষণ শান্ত হয়েছিলেন। হিসেবে এত বড় গন্ডগোল করে ফেলবেন আগে বুঝতে পারেননি। আশার কাজ সেরে একটা কফি শপে গিয়ে বসে। তার মাথা ধরেছে ভীষণ, কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার হঠাৎ করে। যাকে চেয়েছিল তাকে আজীবনের জন্য হয়তো পেয়েছে, কিন্তু এই পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল বোধহয়। পিয়াসা যতই বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করুক, এত সহজে সে সবটা মানতে পারবে না। আর না আশার পারবে পিয়াসার দিকে এক পা আগাতে। দুপুরে পিয়াসার বলা কথাগুলো এখনো কেমন দগদগে তাজা ক্ষতের মতো অনুভব হচ্ছে আশারের। 2 কাপ ব্ল্যাক কফি শেষ করলো আশার। বাসায় ফিরতে ফিরতে রাত্রি 11টা প্রায়। আজও পিয়াসা দরজা খুলল। হুট করে পিয়াসার দিকে তাকাতে আশারের মনে হলো পিয়াসাকে যেন আগের চাইতে বেশি সুন্দর লাগছে। কবুল বলার সাথে সাথে স্কিন গ্লো করছে যেন আরো বেশি করে। পিয়াসা দরজা খুলে দিয়ে সোফায় গিয়ে বসে। ঝোঁকের মাথায় বিয়েতে তো রাজি হয়েছে, কিন্তু এখন তো চিন্তায় পড়ে গেছে সে। তার সব জামা কাপড়, বই খাতা সবকিছু ঝুনি খালা আশারের রুমে ট্রান্সফার করে দিয়েছে। এই লোকের সাথে এক রুমে থাকতে হবে মনে পড়লেই পিয়াসার হাত পা ঠান্ডা হয়ে আসে। জীবন নাটক সিনেমা হলে সে তাকে সোফায় ঘুমাতে বলতো, কিন্তু দুঃখের কথা ওই লোকের রুমে কোনো সোফা নেই। সবাই খাওয়া দাওয়ার পর রজনী পিয়াসাকে সাথে নিয়ে আশারের রুমে গেল। আশার রুমে ঢুকে টি শার্ট চেঞ্জ করছিল। পিয়াসা রজনীকে দেখে দ্রুত টি শার্ট চাপিয়ে নিল গায়ে। রজনী হাসি মুখে বলল, এই রুম আজ থেকে তোমার, এই বাড়িটাও আজ থেকে তোমার, তোমরা সুখী হও, এটাই চাই আমি। রজনী দুজনকে দোয়া পড়ে ফু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আশার বড় করে হাই তোলে। পিয়াসা বরফের মতো জমে আছে মনে হচ্ছে। আশার হেসে বলল, ভয় পেও না, তুমি আমাকে ক্যারেক্টারলেস ভাবলেও আমি তেমন কিছু করব না তোমার সাথে। তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। ঘুমের মধ্যে আমার হাত পা ছোড়াছুড়ির অভ্যাস নেই। এক পাশে শুয়ে থাকবো, তোমার সাথে একটুও টাচ হবে না। নিশ্চিন্তে থাকো তুমি। পিয়াসার মনে হলো আশারের কথাগুলোর মধ্যে ভীষণ তাচ্ছিল্য মিশে আছে। আশারের না হয় ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস নেই, কিন্তু পিয়াসার তো আছে। সে কি করবে? ঢাকা শহরে নিশুতি রাত বলে কিছু হয় না। সারাক্ষণই বাস ট্রাকের শব্দ শোনা যায়। আশারের ঘুম ভেঙে গেল হুট করে। এই শহরে এক ধ্যানে প্রেয়সীকে দেখাটাও যেন দুঃস্বপ্ন। বুকের ভেতর কেমন খা খা করছে।
তার পাশে শুয়ে থাকা মানুষটা তার স্ত্রী, আজীবন যে তার হয়ে থাকবে, অথচ তাদের সূচনাই হয়েছে দুজনের মনে যোজন যোজন দূরত্ব নিয়ে। বারান্দার ফুল গাছগুলো থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। আশার উঠে গিয়ে জানালা খোলে। আকাশে আজ ভরা পূর্ণিমা, সবকিছু কেমন যেন রূপকথার মতো লাগছে। পাশে শুয়ে থাকা রমণীর দিকে তাকিয়ে আশারের মনে হয় চাঁদের আলো বুঝি ম্লান হয়ে যায় তার সৌন্দর্যের কাছে। আশার পিয়াসার ওপর ঝুঁকে তাকিয়ে থাকে তার দিকে। ভাগ্যিস বিয়েটা করেছিল, তা না হলে এমন মন ভরে দেখতো কিভাবে? সেই তাও লুকিয়ে চুরিয়ে আড়াল থেকে যে একটু দেখতে পেত, তাতে মন শান্ত হতে পারত কই? এই যে ঘুম ভাঙতে দেখতে পেল তার জীবনের সবটুকু সুখ তার পাশে শুয়ে আছে, এটুকু শান্তিতে এতদিন পায়নি সে। আশারের প্রেমিক হৃদয় ঝটকা খায় পিয়াসার পায়ের দিকে তাকিয়ে। পিয়াসা শুয়েছে একটা বড় হিজাব পরে। কোনোভাবেই সে রিস্ক নিতে চায় না, কিন্তু ঘুমের মধ্যে সে যেভাবে ফুটবল খেলে, তার থেকে সুরক্ষিত থাকতে নিজের দুই পা একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছিল পিয়াসা, যাতে কোনো নড়াচড়া না করতে পারে ঘুমের মধ্যে। আশার তা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। হুট করে পিয়াসার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে যেন কেউ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। এমন অনুভূতি হতেই পিয়াসা চোখ মেলে তাকায়। তাকিয়ে দেখা আশার পাশেই শুয়ে ঘুমাচ্ছে। এই লোক কি সত্যি ঘুমাচ্ছে? পিয়াসা ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আশারের দিকে করে, তারপর উপর হয়ে ভালো করে পর্যবেক্ষণ করে আশারকে যে সে ঘুমে কিনা। আশারের ভীষণ হাসি পাচ্ছে। পিয়াসার চোখ পিট পিট করছে দেখে সে বুঝতে পারে পিয়াসা হয়তো স্বপ্ন দেখছে, নয়তো ঘুম হালকা হয়ে গেছে, জেগে উঠবে। তাই তক্ষুনি ঘুমের ভান করে শুয়ে পড়ে। কিছু না জানার ভান করে আশারও চোখ মেলে তাকায়, তারপর মৃদু চিৎকার করে উঠে বসে। পিয়াসা কেমন থতমত খায়। ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। আশার ভয়ার্থ গলা বলল, কি করছিলে তুমি এতক্ষণ? আমাকে দেখছিলে? পিয়াসা বলতে গিয়েও থেমে যায়। সে কি বলবে? আশার আবারও বলল, এই তো নিজে আমাকে ক্যারেক্টারলেস বলো, আবার নিজেই চুপি চুপি আমাকে এমন করে দেখো। এক রাতে প্রেমে পড়ে গেলে নাকি? পিয়াসা বিরক্ত হয়ে এসব বাজে কথা শুনে। আশার হেসে ফেলে, তারপর এক মুহূর্তে গম্ভীর হয়ে বলে, না বাবা, এবার থেকে আমাকেও বোধহয় হিজাব পরে ঘুমাতে হবে। জামানা পাল্টে গেছে। এখন দেখি মেয়েরাও ছেলেদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। নিজের ইজ্জত নিজেকে রক্ষা করতে হবে, নয়তো দেখা যাবে আমার ঘুমের সুযোগ নেই কেউ। আশার কথা শেষ করতে পারে না, তার আগেই পিয়াসা আশারের মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। কি সব বাজে কথা বলা শুরু করছেন আপনি? পাগল নাকি? আর আপনি কোথাকার শাহরুখ খান আসছেন যে আমি আপনাকে দেখতে যাব? আশার পিয়াসার হাত সরিয়ে বলল, শাহরুখ না হই, তবে ফেলে দেওয়ার মতো না। মেয়েদের ক্রাশ হই, বুঝলে? আর শাহরুখ না হলেও তো তুমি নিজেই চুপি চুপি আমাকে দেখছিলে। পিয়াসা উত্তেজিত হয়ে বলল, আজব লোক তো আপনি। আরে ভাই, আপনাকে আমি কোন দুঃখে দেখতে যাব? আশার সিরিয়াস ভঙ্গিতে বলল, না, শব্দটা ভাই হবে না, জামাই হবে। পিয়াসা মাথা নাড়িয়ে বলল, সে যাই হোক। আরে জামাই, আপনাকে আমি কোন দুঃখে দেখতে যাব? বলে বুঝতে পারে সে একটা বেফাস কথা বলে ফেলেছে। গম্ভীর হয়ে আশারের দিকে তাকায় পিয়াসা। আশার আত্মসমর্পণ করার ভঙ্গিতে বলল, সরি, গুড নাইট। আশার শুয়ে পড়তেই পিয়াসা বিছানা থেকে নামতে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য। এক মুহূর্তের জন্য সে ভুলে গেছে নিজে নিজের পা বেঁধে শুয়েছিল। ফলস্বরূপ ধপাস করে পড়ে গেল পা ফেলতে গিয়ে। মৃদু সুরে ঘুমকিয়ে উঠে বলল, ও মা গো, মরে গেলাম। উফ। মহুয়া বেগম চুপি চুপি এসেছিলেন আড়ি পাতে দরজায়। পিয়াসার আর্তনাদ শুনে দুহাত কানে চাপা দিয়ে মহুয়া বেগম সরে গেলেন। এই মেয়ে তাহলে তার নাতিকে ইতোমধ্যে হাত করে নিয়েছে। ছলাকলা সব জানে এই মেয়ে। তিনি ভেবেছিলেন এমন হুট করে বিয়ে হয়েছে যেহেতু একটু সময় নেবে হয়তো দুজনে, আর তাতে তিনিও একটু সুযোগ পাবেন আগুনে ঘি ঢালার। কিন্তু তার সেই আশায় গুড়ে বালি। বিক্ষিপ্ত মন নিয়ে মহুয়া বেগম রুমে গেলেন। অযথা তার ঘুম নষ্ট হলো মাঝখান দিয়ে। আশার বিছানা থেকে নেমে হাত বাড়ায় পিয়াসাকে কোলে তুলে নেওয়ার জন্য, কিন্তু নিজেকে সংবরণ করে নেয় আশার। সে বলেছিল পিয়াসাকে টাচ করবে না নিচ থেকে, কথার খেলা পাশার করবে না।
আলগোছে পিয়াসার পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, উঠে দাঁড়াও নিচে নিচে। পিয়াসা স্বাভাবিকভাবে হাত বাড়িয়ে দেয় তাকে তোলার জন্য। আশার হাত না ধরে বলল, সরি, আমার এমনিতেই রেকর্ড ভালো না। ক্যারেক্টারলেস ট্যাগ পেয়ে গেছি ইতোমধ্যে, নতুন করে আর কোনো ট্যাগ পেতে চাই না। নিজে ওঠার চেষ্টা করো বৌজান। কোনো কথা না বলে উঠে ওয়াশরুমে গেল পিয়াসা। আয়নায় নিজের দিকে নিজে অপলক তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে পিয়াসার মনে হলো আশার তাকে হঠাৎ করেই যেন অপ্রস্তুত করতে চাইছে। তা না হলে এটা তো সাধারণ ভদ্রতা, কেউ পড়ে গেলে তাকে তুলতে হাত বাড়িয়ে দেওয়া। পর মুহূর্তেই যেন আয়নায় থাকা তার প্রতিচ্ছবি হেসে ওঠে। পিয়াসা চমকায়, এ যেন তাকে বিদ্রূপ করছে। নিজেকে নিজে প্রশ্ন করলো, এই সাধারণ ভদ্রতা করেছে বলে সে নিজেই তো আশারকে চরিত্রহীন বলেছে, তাহলে আবার কেন এক্সপেক্ট করছে যে সে পড়ে গেলে আশার হাত বাড়িয়ে দিবে তাকে সাহায্য করতে। নিজের ভুলভাল ভাবনায় নিজে হেসে ওঠে পিয়াসা। এই লোক হাত বাড়িয়ে দিতে হবে কেন? পিয়াসা নিজের চৌহদ দিতে কাউকে আসতে দিবে না। যতবার মুখ থুবড়ে পড়বে ততবারই নিজে নিজে উঠে দাঁড়াবে। কারো থেকে কেন সে সাহায্য আশা করবে? সুবে সাদিকের সময় খোলা জানালা দিয়ে রুমের ভেতর একরাশ ঠান্ডা বাতাস প্রবেশ করে। পিয়াসার চোখ খুলে যায়। বিছানার অপর পাশে থাকা মানুষটা নেই। থাকবে না এটা যদিও জানা কথা পিয়াসার। প্রতিদিন জামাতে নামাজ পড়ে আসার। পিয়াসা উঠে বসে। চারদিকে সবেমাত্র আলো ফুটে উঠছে। পিয়াসা উজু করে আসে। নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বারান্দায় বসে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। এই বারান্দাটা ভীষণ সুন্দর। এর আগে পিয়াসা আসেনি। বারান্দায় বসার দুটো চেয়ার আছে। বারান্দা জুড়ে বিভিন্ন প্রজাতির অর্কিড। সবচেয়ে বেশি ভালো লাগে খাঁচায় থাকা টিয়া পাখিটি। এক মুহূর্তের জন্য পিয়াসার মনে হয় এই লোকটাকে সে যেমন ভেবেছিল লোকটা সম্ভবত তেমন নয়। টিয়া পাখির টুকটুকে লাল চোখ দুটো কেমন স্বপ্নের মতো লাগছে। পিয়াসা ভেসে যায় অতীতে, সেই কালো অতীতে। পুকুর পাড়ে থাকা কামরাঙা গাছটায় প্রায়শই দেখা যায় টিয়া পাখি এসে বসেছে। পিয়াসা মাঝে মধ্যে মায়ের কাছে বায়না করত একটা টিয়া পাখি এনে দিতে, সে পুষবে। একটা পাখির জন্য পিয়াসা গোপনে কত চোখের জল ফেলেছে তা পিয়াসার চাইতে ভালো কে জানে। পিয়াসা হাসে অতীতের কথা ভেবে। একটা সময় এত বেশি কেঁদেছে বলেই হয়তো এখন চাইলেও কাঁদতে পারে না। পিয়াসা এগিয়ে গিয়ে খাঁচার সামনে দাঁড়ায়। আপন মনে বিড়বিড় করে বলে, তোর নাম কি রে রঙিলা টিয়ে? পিয়াসা পিয়াসা চমকায় ভীষণ ভাবে। সে স্বপ্ন দেখছে না তো। ইতস্তত করে এদিক ওদিক তাকায়, আবারও কেউ নেই। তারপর আবারও জিজ্ঞেস করে একই প্রশ্ন। পাখি আবারও তার নাকি সুরে জবাব দেয়, পিয়াসা। হুট করে পিয়াসার মন খারাপ হয়ে যায়। কে জানে কেন পিয়াসার বুকের ভেতর জ্বালা পোড়া অনুভূতি হতে থাকে। পিয়াসা আর রুমে থাকলো না। আশারের ফেরার সময় হয়ে এসেছে। পিয়াসা রুম থেকে বের হয়ে গেল। পুরো বাড়ি কেমন নীরব, নিস্তব্ধ হয়ে আছে। রান্নাঘর থেকে মৃদু টুংটাং শব্দ আসছে শুধু। পিয়াসা এই প্রথম এই বাড়ির সকালবেলার বাহিরের রূপ দেখতে পেল। এতদিন তো তার দিন রাত একটা রুমেই কাটতো। রান্নাঘরে রজনী আর নার্গিস মিলে নেমে গেছে প্রতিদিনের কাজকর্মে। রজনী পিয়াসাকে দেখে মিষ্টি এসে বলল, এত সকালে উঠলে কেন মা? আর একটু ঘুমিয়ে নাও। পিয়াসা হাসে। এত যত্ন করে, আদর করে কেউ তার সাথে কথা বললে তার বুক কাঁপে শঙ্কায়। বারবার একটা মানুষের কথা মনে পড়ে যায়। সারা পৃথিবীর মানুষের আদর পেয়েও কেন একটা মানুষের জন্য মনের খসখসানি দূর হয় না পিয়াসা জানে না। মনের এক কোণে কেন আজও সে রয়ে গেছে। নার্গিস আর চোখে মেয়েটার দিকে তাকায়। এই মেয়েটাকে সেও পছন্দ করতো না, অথচ আজকে কেন জানি ভালো লাগছে মেয়েটাকে খুব। নার্গিস এগিয়ে গিয়ে পিয়াসার চিবুক ধরে বলল, এই বাড়ির বড় বউ তুমি। এই বাড়ির যত বস্তা পচা নিয়ম আছে সবকিছু তোমাকেই দূর করতে হবে। তোমার শাশুড়িকে তো আমি আমার বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি। তোমাকে বউ করতে পারার পর তোমার শাশুড়ির চোখে মুখে আমি যে উপচে পড়া আনন্দ দেখেছি তার কখনো দেখিনি। তোমার শাশুড়ির জীবনে অনেক না পাওয়া আছে, তুমি তো সবই জানো। তবুও তোমাকে পেয়ে যে সুখ তিনি পেয়েছেন তা যেন আজীবন এমনই থাকে। পিয়াসা একটা মোড়া টেনে নিয়ে বসলো। বাবা মা ছাড়া কখনো কারো আদর পায়নি পিয়াসা।
তাই হঠাৎ করে আজ এমন আদর পেয়ে এখান থেকে সত্যি ইচ্ছে করছে না তার। একটু আগে বলা নার্গিস আন্টির কথাগুলো শুনে পিয়াসা কিছু বলতে পারল না। রজনী আন্টি তাকে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু সে কি এত ভালোবাসা, আদর পাওয়ার যোগ্য, যেখানে তার ছেলেকে সে এক ফোঁটাও পছন্দ করে না? মহুয়া বেগম সিঁড়ি বেয়ে নেমে এলেন, সাথে এলো তার সাথে শিরিন। সোফায় বসে মহুয়া বেগম পিয়াসাকে ডাকলেন। রজনীর মুখ গম্ভীর হয়ে গেল। পিয়াসাকে নিশ্চয়ই এখন এমন কিছু বলবে যা ভীষণ অপ্রীতিকর। পিয়াসা কিচেন থেকে বের হয়ে গেল মহুয়া বেগমের কাছে। মহুয়া বেগমের মুখ থমথমে, আদেশের সুরে বলল, আমার জন্য আজকে যাও ভাত তুমি রান্না করবে, যাও। পিয়াসা ফুরফুরে মেজাজে রান্নাঘরে ঢুকে গেল। রজনী বলল, তুমি বসো, আমি রান্না করে দিচ্ছি। তুমি বলো যে তুমি রান্না করেছ, তাহলেই হবে। পিয়াসা ব্যস্ত হয়ে বলল, না আন্টি, আমি নিজেই রান্না করব। আমার কোনো সমস্যা হবে না। আপনারা থাকলে বরং আমি রান্না করতে পারবো না, আপনারা বাইরে গিয়ে বসুন। নার্গিস পিয়াসার চোখের দিকে তাকিয়ে দ্বিধান্বিত হয়ে গেল। এই মেয়ের চোখ হাসছে, কিছু একটা করবে নিশ্চয়। রজনীর দিকে তাকিয়ে নার্গিস বলল, ভাবি চলুন, আমরা বাইরে গিয়ে বসি। ও যখন চাইছে ওকে একটু সুযোগ দিন। রজনী অনিচ্ছা সত্ত্বেও বাহিরে বের হয়ে গেল। পিয়াসার ভীষণ হাসি পেল। মহুয়া বেগম মানুষ চেনে না। পিয়াসাকে এতটা ছোট করে দেখা ওনার উচিত হয়নি। পিয়াসা মন মতো লবণ মরিচ দিয়ে রান্না চাপালো। এত আনন্দ কেন হচ্ছে তার বুঝতে পারছে না। আশার নামাজ পড়ে রুমে এসে দেখে পিয়াসা নেই। পিয়াসার গ্রান রুমের সবখানে। পিয়াসার বালিশটা নিয়ে আশার একটা চুমু খায়, তারপর ছাদে চলে যায় কবুতরের কাছে। শিরিনের ভীষণ উসকুস লাগছে। এই মেয়েটা কি করছে কে জানে। কৌতূহল মেটাতে না পেরে শিরিন রান্নাঘরে ঢুকে গেল। পিয়াসা খুন্তি হাতে নিয়ে গুনগুন করছে। শিরিন বলল, রান্না কত দূর? এখনো 2 মাইল দূর। শিরিন ব্রুকুসকে তাকিয়ে বলল, মস্করা করছো তুমি? আপনি আমার এতটাও কাছের কেউ নন যে ঠাট্টা মস্করা করব। আমার মস্করাও ভীষণ দামি, যার তার সাথে হয় না। শিরিনের পায়ের তালু জ্বলে গেল এমন অহংকারী কথা শুনে। পাতিলের দিকে উকি দিয়ে বলল, কি করছো এসব? 1 সাগর পানি দিয়ে রেখেছো কেন? পানি বেশি হয়ে গেছে নাকি? ঠিক আছে, তাহলে আপনি না হয় রান্না করে আমাকে দেখিয়ে দিন। আমি কেন রান্না করব? তাহলে জ্ঞান দিতে আসবেন না প্লিজ, আমার জ্ঞান খুব একটা কম নেই। শিরিন অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে রীতিমতো তাকে অপমান করছে যেন। রাগে বের হয়ে এলো কিচেন থেকে। পিয়াসা রান্না শেষ করে প্লেটে করে এনে ডাইনিং টেবিলে রাখলো। রজনী আর নার্গিস ঢুকলো সবার জন্য রান্না করতে। শিরিন সিদ্ধান্ত নিয়েই রেখেছে, খাওয়ার সময় কয়েকটা কথা শুনিয়ে দিবে। রজনীর বুক ঢিপ ঢিপ করছে। মহুয়া বেগম যে একটা ঝামেলা করার জন্য পিয়াসাকে রান্না করতে বলেছেন তা তিনি বুঝতে পারছেন। জায়ের শুকনো মুখের দিকে তাকিয়ে নার্গিস বলল, ভাবি এত চিন্তা করবেন না। পিয়াসা বুদ্ধিমতী মেয়ে, আমার আপনার মতো বোকা না। ওকে ওর মতো করে ব্যাপারটা বুঝতে দেন। রজনীর শঙ্কা দূর হয় না। অতটুকু মেয়ে কতটুকুই বা কথার আঘাত সহ্য করতে পারবে। নাস্তা তৈরি করে ঝুনি সবাইকে ডেকে আনলো। পিয়াসা ইচ্ছে করে আষাঢ়ের বাম পাশে বসলো। শিরিনের গা জ্বলে উঠে দেখে মহুয়া বেগম সিরাজুল ইসলামকে বললেন, আজকে তোর পুত্রবধূ আমার জন্য রান্না করেছে। কথাটা শুনে আষাঢ়ের চোয়াল শক্ত হয়ে ওঠে। কঠোর গলায় বলল, তোমাকে রান্নাঘরে ঢুকতে বলেছে কে? পিয়াসা গলায় মধু ঢেলে বলল, এত রাখছেন কেন? আপনার বউ হয়েছে যখন, আপনার পরিবার তো এখন আমারও পরিবার। এখন তো আমি ফ্রি আছি, একটু চেষ্টা করছি। ক্লাস শুরু হলে তো আর পারবো না। প্লিজ। এমন ভুল পাল্টে ফেলতে দেখে আশার বিষম খেলো। পিয়াসা পানির গ্লাস এগিয়ে দিয়ে মিষ্টি করে হাসলো। মহুয়া বেগম খাবার মুখে দিতে তার মনে হলো তার নাক কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। পিয়াসা মিটি মিটি হাসছে। সে রান্নায় নাগামরিচ দিয়েছে। মহুয়া বেগম আর্তনাদ করে ওঠে। প্রচন্ড ঝাল আর লবণে মহুয়া বেগমের গলা জ্বলে যাচ্ছে যেন। পিয়াসা অবুঝের মতো বলল, কি হয়েছে দাদি? শিরিন কটমট করে তাকায়। ঝুনি গিয়ে চিনির ডিব্বা নিয়ে আসে। পরপর 4 চামচ চিনি মুখে দেয় মহুয়া বেগম। তারপর বরফ এনে মুখে দেয়। শিরিন কটমট করে বলল, বুড়ি দামড়ি মেয়ে, এটুকু রান্নাও জানো না তুমি?
বিয়ে বসার জন্য পাগল হয়ে গেছো? তোমার মা সারাদিন চাকরি বাকরি নিয়ে থাকছে, মেয়ের দিকে খেয়াল দেয়নি। সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম দুই ভাই বোনের দিকে তাকিয়ে আছেন। আশার কিছু বলার আগে পিয়াসা আশারের হাত চেপে ধরে, চোখের ইশারায় শান্ত হতে বলে। পিয়াসা আরো শান্ত সুরে বলল, দেখলেন ফুফু, আপনি বুঝছেন ব্যাপারটা। চাকরিজীবী মায়ের সন্তান এমনই হয় ফুফু, মায়ের সান্নিধ্য পায় না সে, তাই প্লিজ ফুফু, আমার রিকোয়েস্ট, আজকে থেকে সব রান্না আপনি করবেন। আমি আপনার সাথে থেকে সরেজমিনে দেখে শিখবো আপনার থেকে। আমার মা তো পারলো না, আপনি না হয় সেই দায়িত্ব নেন এবার। সিরাজুল ইসলাম খুক খুক করে কাশি দিতে শুরু করেন। মিরাজুল ইসলাম বলল, তাহলে তার কথাই নেই, আজকে থেকে তুই রান্না করে দেখাবি কিভাবে কি করতে হয়। কথা ফাইনাল এখানেই। শিরিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।